আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওকে, তো আই হোপ সবার মাইক্রোফোন মিউট করা আছে। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনাদের সবার? আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি স্যার। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন আপনি? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো আমরা সবাই সবার মাইক্রোফোনগুলো একটু মিউট করে ফেলি এখন, হ্যাঁ? ধন্যবাদ আপনাদেরকে। সবার মাইক্রোফোন আমরা একটু মিউট করে ফেলি। জি, খালেদা বেগম, কাইন্ডলি আপনার মাইক্রোফোন মিউট করে ফেলেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আহ, আমরা ভিডিও এডিটিং কোর্সের আজকে মোটামুটি প্রায় 3টা ক্লাস শেষ করেছি। সো এখনো আমরা বেসিক পার্ট কভার করছি, যেখানে আমরা এডিটিং প্রত্যেকটা টুলসের কাজগুলো শিখছি। সো আমি শুরুতেই বলেছি যে আপনি যদি ভিডিও এডিটিং সফটওয়্যার ভালো করে পরিচালনা করতে পারেন, আপনি যদি প্রত্যেকটা টুলসের কাজ ভালো করে জানেন, তাহলে আপনি যে কোনো ধরনের ভিডিওই তৈরি করতে পারবেন। সেটা কপিরাইট ভিডিও হোক, সেটা ফেসলেস ভিডিও হোক, কিংবা নিউজ ভিডিও বা প্রেজেন্টেশন ভিডিও বা ব্লগ ভিডিও, এনি টাইপ অফ ভিডিও আপনি মেক করতে পারবেন যদি আপনি প্রত্যেকটা টুলসের কাজ ভালো করে জানেন। প্রত্যেকটা টুলস যদি ব্যবহার করা শেখেন, তাহলে আপনি যে কোনো ধরনের প্রজেক্ট, যে কোনো ধরনের ভিডিও আপনি নিজেই তৈরি করতে পারবেন। সো এই জন্য সবার আগে টুলস গুলো ভালো করে শেখা উচিত। এরপর আপনি সেই টুলস গুলো ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করবেন, সেইটা আপনি আস্তে আস্তে শিখতে পারবেন বা প্র্যাকটিস করবেন। বাট সবার আগে জন্য প্রত্যেকটা টুলসের নাম, প্রত্যেকটা টুলসের কাজ, এইটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে। সো সেটারই ধারাবাহিকতায় আমরা লাস্ট 3টা ক্লাস করেছি। কিছু ইন্টারফেসের কিছু টুলস নিয়ে কথা বলেছি। আজকে আমরা লাস্ট কিছু টুলস নিয়ে কথা বলবো। আমরা মোটামুটি গত ক্লাসে ইন্টারফেস, টাইমলাইন, ক্লিপ, টেক্সট, মিডিয়া আপলোড, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের মেবি 4 নাম্বার ক্লাস, বাট আমরা এখনো লেকচার অনুযায়ী 3 নাম্বার লেকচার আজকে আমাদের হওয়ার কথা, বাট ক্লাস 4। তো আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার লেকচারটা পুরোটাই আজকে কভার করে ফেলবো। সো আমি প্রথমে আমার একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, সো প্রথমে আমরা সবাই ক্যাপকাটে চলে যাই। সো আমি ক্যাপকাটে যাচ্ছি, আপনারা একটু প্রথমে খেয়াল করেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেস। এখানে আসার পরে আমরা সবাই জানি নতুন কোন একটা ভিডিও এডিট শুরু করার আগে আমাদের নিউ প্রজেক্ট নিতে হয়। সো বরাবরের মতো আমরা নিউ প্রজেক্ট নিব। এরপর নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমাদের একটা ভিডিও ক্লিপ বা আমাদের একটা মিডিয়া আপলোড করতে হবে। আমরা সেখান থেকে একটা মিডিয়া নিয়ে নিব। ওকে, সো আমি একটা ধরেন ছোট্ট মিডিয়া নিচ্ছি। আচ্ছা, একটু এটার থেকে আর একটু বড় মিডিয়া নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো এখানে প্রথম যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রেশিও। সো অ্যাসপেক্ট রেশিও, আমি যেটা শুরুতেই বলেছি যে ক্যানভাস বা সাইজ, বা যেটা আমরা বলছি আর্টবোর্ড, বা হচ্ছে যেটাকে আমরা মনিটর বলি, সো যেটাকে আমরা আমাদের আউটপুট ভিডিও বলি, সেইটার রেশিওটা আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও মেক করছেন।
আপনি কি ফেসবুকের জন্য তৈরি করছেন নাকি আপনি ইউটিউবের জন্য তৈরি করছেন? সো এটার এই যে সাইজ সেইটাকে আমরা বলি রেশিও, অ্যাসপেক্ট রেশিও বা ক্যানভাস সাইজ। আমাদের যেই উপরে মনিটর অংশটা দেখতে পাচ্ছেন এইটা মূলত একটা ক্যানভাস। সো এই ক্যানভাস সাইজটা নেওয়ার জন্য বা রেশিওটা নেওয়ার জন্য আপনি নিচের দিকে খেয়াল করেন, এখানে অ্যাসপেক্ট রেশিও নামে একটি অপশন রয়েছে। সো আপনি যদি অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করেন তাহলে ডিফল্ট অনেকগুলো রেশিও এখানে দেওয়া আছে, যেটা আমি এর আগেও বলেছি। সো এখানে আসার পর আপনি যেই রেশিও সিলেক্ট করবেন সেইটা উপরে চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি যদি 1:1 রেশিও দিই তাহলে দেখেন উপরে আমার ক্যানভাসের সাইজটা বড় হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। তো তখন আমাকে ভিডিও জুম করে এই রেশিও অনুযায়ী আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আবার যদি আমি আহ, একটা শর্টস বা রিলসের জন্য রেশিও সিলেক্ট করি তাহলে এইটার রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। তখন আবার ভিডিওটা জুম করে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে একদম এই রেশিও অনুযায়ী। সো কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও মেক করছেন? এটা কি শর্টস তৈরি করছেন নাকি ইউটিউবের জন্য ভিডিও মেক করছেন কিংবা ফেসবুকের জন্য তৈরি করছেন? সো সেই অনুযায়ী মূলত আপনি রেশিওটাকে চেঞ্জ করে দিবেন বা ক্যানভাস সাইজটাকে আপনি চেঞ্জ করে দিবেন। সো এটা হচ্ছে একটা প্রাথমিক বিষয় যে আমরা রেশিওটা কিভাবে সিলেক্ট করব বা ক্যানভাসটা কিভাবে নিব। আবার ইউটিউবের জন্য হলে জাস্ট ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে দিবেন, এরপর ভিডিও জুম আউট করে বা ভিডিওটাকে আপনি প্রপার ভাবে এই রেশিওতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি চাইলে আর একটু জুম করে আপনার মতো করে আপনি সাইজটা ঠিক করে নেবেন। ওকে, এরপরে আপনারা একটু খেয়াল করেন, দেখবেন যে আহ, কিছু কিছু সোশ্যাল মিডিয়া ভিডিওতে রেশিও ঠিক থাকবে, আপনার ফেসবুকের 1:1 রেশিও ঠিক থাকবে, কিন্তু উপরে নিচে কিছু লেখা থাকে। উপরে একটা শেপ দিয়ে লেখা দেওয়া থাকে, নিচেও লেখা দেওয়া থাকে। তো আপনি চাইলে উপরে নিচে এই লেখাগুলো ব্যবহার করতে পারবেন। সো আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন তাহলে আপনি লিখতে পারবেন, অথবা আপনি ওভারলে একটা শেপ তৈরি করে সেই শেপটাকেও ওভারলে হিসেবে ব্যবহার করতে পারবেন। সো কিভাবে ওভারলেটা তৈরি করবেন আমি সেটাও আজকে দেখাবো। এরপর সেই ওভারলেটা আমরা কিভাবে ভিডিওতে ব্যবহার করব সেটাও আমরা দেখব। সো ওভারলে তৈরি করার জন্য সবচেয়ে ভালো হয় আপনি পিক্সেল ল্যাবে চলে যাবেন। সো আশা করি পিক্সেল ল্যাব সম্পর্কে সবাই জানেন, সবার কাছেই পিক্সেল ল্যাব আছে। সো পিক্সেল ল্যাবে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাবে আসার পরে আপনি যেটা করবেন, এখানেও সাইজটা নিয়ে নেবেন। ফেসবুকের জন্য যদি তৈরি করেন তাহলে ফেসবুকের যে রেশিও সাইজ সেই সাইজটা নিয়ে নেবেন। উপরে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে যাবেন। ইমেজ সাইজ অপশনে আসার পরে এখানে 1080 বাই 1080 এই রেশিওটা আমরা সিলেক্ট করব। দেন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ট্রান্সপারেন্ট থাকবে। এরপর মাঝখানে ক্লিক করে আমরা একটা শেপ নিব। এই যে এরকম একটা শেপ নিয়ে আমি এই শেপটাকে ধরে উপরে একটা শেপ দিব। এখানে আমি কালার দিয়ে দিই, এন্ড দেন নিচে এটাকে কপি করে আমি নিচে একটা শেপ দিব। ওকে, দুই সাইডে দুটো আমি শেপ নিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে লক করে ফেলবো। এই যে লক, মানে লক করলাম যাতে নড়াচড়া না করে। এবার আমি আমার ভিডিওর যে টাইটেল বা ভিডিওর যে ট্যাগ লাইন সেগুলো চাইলে আমি কিন্তু এখানে লিখে দিতে পারি। ধরেন আমার এইটা হচ্ছে ফ্রি ক্লাসের। সো আমি এখানে যদি দেই যে ফ্রি সেমিনার, সো এই যে ফ্রি সেমিনার, আমি এটা বড় করে দিচ্ছি লেখাটা। এরপর লেখাটাতে আমরা একটা ফন্ট ব্যবহার করব। সো ফন্ট থেকে আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি।
ওকে, সো ফ্রি সেমিনার, এই যে একটা ফন্ট আমরা এখানে দিলাম, আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি, যে কোনো একটা সুন্দর কালার আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। ওকে, এরপরে ধরেন আমি এখানে নিচে আসলাম, নিচে আসার পর আমি এখানে দিলাম যে কল করুন, ধর আমি একটা নাম্বার দিয়ে দিলাম, দেন এটাকে ছোট করে নেই। ওকে, এটাকে আমি মাঝখানে এভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে আমি ওভারলেটা তৈরি করলাম, এইটাকে এখন এক্সপোর্ট করব। আমি থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ, এরপর পিএনজি থাকবে, দেন সেভ টু গ্যালারি, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এই ওভারলেটা আমরা আমাদের এই ভিডিওতে ব্যবহার করব। সো এটার জন্য যেটা করতে হবে, আপনি এই যে রেশিও, ফেসবুকের রেশিওটা ঠিক রাখবেন। এরপর দেখেন প্রথমে ওভারলে নামে একটা অপশন রয়েছে, এই ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলে, এরপর ফটোস থেকে আমরা এই যে ওভারলেটা তৈরি করলাম, সেই ওভারলেটা আমরা সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। তাহলে এইটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারি। এরপরে যেটা করতে হবে, ভিডিও যতদূর পর্যন্ত আছে আপনার এই লেয়ারটা ধরে ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে টেনে দিতে হবে। একদম ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত আপনি এটা টেনে দেবেন। আচ্ছা, আমাদের এত বড় তো ভিডিওর দরকার নাই, আমি ভিডিওটাকে ডিলিট করে দিই। ওকে, তাহলে দেখেন পুরো ভিডিওতে আমাদের এই ওভারলেটা কিন্তু থেকে যাবে। আপনারা হয়তো ফেসবুকে এরকম অনেক ভিডিও দেখেছেন যেই ভিডিওগুলোতে এই ধরনের ওভারলে থাকে। তো এই ধরনের ওভারলে বা ব্যানার যদি আপনি ভিডিওর উপরে ব্যবহার করেন, তাহলে যেটা হয়, অডিয়েন্স যারা আছেন তারা বুঝতে পারে যে এটা কিসের ভিডিও। তো লেখাটা পড়ে হয়তো অনেকেই আবার সেই ভিডিওটা ক্লিক করে বা ভিডিওটা দেখে। সো আপনারা যখন এই ধরনের কোনো কন্টেন্ট মেক করবেন বা কোনো ভিডিও মেক করবেন, চাইলে এই ধরনের ওভারলে ইউজ করতে পারেন। তো এইটা ক্যানভাস অনুযায়ী আপনাকে তৈরি করে নিতে হবে। যদি ইউটিউব হয় তাহলে আপনি চাইলে ইউটিউবের ক্যানভাস অনুযায়ী তৈরি করে নিতে পারেন, অথবা স্টোরি হলে স্টোরির জন্য তৈরি করে নিতে পারেন। সো পিক্সেল অ্যাপের মাধ্যমে আমরা খুব সহজেই এই ধরনের ওভারলে ইজিলি তৈরি করে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। যদি আমাদের এই কোনো ভিডিওতে ওভারলের প্রয়োজন হয়, আমরা তৈরি করে নিতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের একটা আলোচনা ছিল ওভারলে এবং রেশিও ক্যানভাস নিয়ে। সো কিভাবে ক্যানভাসটা তৈরি করতে হয়, কিভাবে রেশিওটা নিতে হয়, সেটা আমরা দেখলাম। এবার আসেন দ্বিতীয়, ট্রানজিশন। সো এই ট্রানজিশন বা ট্রানজেকশন যেটা আমরা বলি, এই ট্রানজিশন আপনি কিভাবে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন। সো ট্রানজিশন জিনিসটা হচ্ছে যখন একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে আমরা যাব, বা একটা ডায়লগ থেকে আরেকটা ডায়লগে আমরা যাব, তো তখন সেই ডায়লগের মাঝখানে আপনি লেয়ারটাকে স্প্লিট করে দিবেন, এবং সেই স্প্লিটের জায়গায় আপনি ট্রানজিশনটা ব্যবহার করবেন। সো স্প্লিট কি, ধরেন আমার এই যে ভিডিওটা আমার এখান থেকে শুরু হবে, সো আমি ঠিক এই জায়গায় ভিডিওটা সিলেক্ট করে স্প্লিট করে দিব। তাহলে আমার এই জায়গাটা একটা স্প্লিট হয়ে গেল, মানে আলাদা হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। সো আমি ভিডিওটাকে দুই ভাগ করে ফেললাম। সো এইটাকে বলি আমরা মূলত স্প্লিট। সো আপনি ক্রপ করতে পারবেন, মানে স্প্লিট কাটতে পারবেন। So, এরপর আমরা ভিডিওতে আসি। ভিডিওতে আসার পর ধরেন আমি আরেকটা স্প্লিট করছি এখানে, অথবা আমার ভিডিওটাই হচ্ছে দুইটা ক্লিপ, তিনটা ক্লিপ হতে পারে, চারটা ক্লিপ হতে পারে, এরকম আলাদা আলাদা ক্লিপ হতে পারে। এই যে এরকম আলাদা আলাদা ক্লিপ হতে পারে, যে অনেকগুলো ক্লিপ আমরা নিয়ে একটা ভিডিও মেক করছি, অথবা আপনি একটা ভিডিও তো ভিডিওটাকে কেটে কেটেও আপনি ক্লিপ তৈরি করতে পারেন। অনেকগুলো ক্লিপ মিলে একটা ভিডিও তৈরি হতে পারে, আবার আপনি
একটা ভিডিওকে কেটে অনেকগুলো ক্লিপ তৈরি করতে পারেন। এবং এই যে ক্লিপগুলো আমরা তৈরি করছি, আলাদা আলাদা ভাবে কেটে দিচ্ছি। এবং এমনিতেই কাটলে কাটলে কিন্তু হবে না, কথা শুনে বুঝে আপনাকে কাটতে হবে, যে আপনি কোথায় কাটবেন, মানে আপনার ট্রানজিশনটা কোথায় ঘটবে, এটা আপনাকে বুঝতে হবে। So, একটা কথা কমপ্লিট যখন শেষ হয়ে যাবে, বা একটা টপিক যখন কমপ্লিট শেষ হয়ে যাবে, তখন আপনাকে স্প্লিট করতে হবে বা ট্রানজিশন দিতে হবে। বাট একটা কথা চলছে, কথার মাঝখানে আপনি কেটে দিতে পারেন না। একটা কথা যখন শেষ হবে তখন আপনি দিতে পারেন, বা একটা টপিক নিয়ে যখন সে কথা বলবে, নির্দিষ্ট একটা টপিক যখন শেষ হবে তখন একটা ট্রানজিশন ঘটতে পারে। অথবা কথা চলছে, কথার সাথে সাথে স্লাইড শো চলছে, সো তখন আপনি ট্রানজেকশন ইউজ করতে পারেন। সো ট্রানজেকশন ইউজ করার সময় অবশ্যই মাথায় রাখবেন যেন ডায়লগ চলার সময়, মানে কথা বলার সময় যেন না কাটেন। কথা শেষ করার পর তারপরে ট্রানজেকশন দিতে হবে বা কাটতে হবে। সো কাটার পরে মূলত আমরা ট্রানজেকশন ইউজ করতে পারবো। এরকম আলাদা স্প্লিট না থাকলে বা না কাটলে ট্রানজেকশন দেয়া যাবে না। তো কোথায় ট্রানজেকশন দিব? এই যে মাঝখানে দেখেন যে সাদা অংশটা যেখানে জোড়া লেগে আছে এবং একটা মাইনাস চিহ্নের মতো অংশ, এই জায়গাটা আপনি ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করলেই, এই সাদা অংশটায় ক্লিক করলে আপনার নিচে অনেক ধরনের ট্রানজেকশন ইফেক্ট চলে আসবে। সেখান থেকে আপনি আপনার ট্রানজিশন গুলো ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা আলাদা 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 করে ক্লিক করে চেক করে দেখতে পারবেন। যখনই আপনি একটাতে ক্লিক করবেন, এটা প্রথমে একটু ডাউনলোড হবে, এরপরে এটা অ্যাপ্লাই হবে। একবার যেটা ডাউনলোড করবেন সেটা দ্বিতীয়বার আর ডাউনলোড করতে হবে না। অর্থাৎ একবার যেটা ব্যবহার করবেন সেটা বারবার আর ডাউনলোড করতে হবে না। সো অটোমেটিক্যালি এখানেই ডাউনলোড হবে, জাস্ট খালি ক্লিক করে দিলে এই যে এখন কিন্তু ডাউনলোড হচ্ছে। এই দুটো এখন ডাউনলোড হচ্ছে, দেখেন দুইটা খুব, দুইটা বিন্দু মুভ করছে, তার মানে এটা ডাউনলোড হচ্ছে, প্রসেসিং আছে। এই যে আমরা এই ট্রানজেকশনটা অ্যাপ্লাই করেছি। ওকে। সো কিভাবে বুঝবেন যে আপনার ট্রানজেকশন অ্যাপ্লাই হয়েছে? যখনই দেখবেন সাদা অংশটা, এই যে প্রথমে কি ছিল, মাইনাস, ভালো করে খেয়াল করেন, এখানে কি আছে, সাদা অংশটা মাইনাস চিহ্ন আছে, তার মানে কি এখানে এখনো ট্রানজেকশন অ্যাপ্লাই করা হয়নি, কোনো ট্রানজেকশন এখানে নাই। বাট যখন এই যে এরকম দেখবেন একটা আপনার ক্যাপকাট লোগো, সাদার উপরে ক্যাপকাট লোগো বসেছে, সো তার মানে কি এখানে একটা ট্রানজেকশন বসানো হয়েছে, একটা ট্রানজেকশন আছে এখানে। সো আমি যদি প্লে করি তাহলে এই যে ট্রানজেকশনটা দেখতে পারবেন। আপনারা আপনাদের এখানে হয়তো ধরতে পারবেন না বা দেখতে পারবেন না, কারণ স্ক্রিন শেয়ার করার কারণে অনেক স্লো যাচ্ছে বা আটকে আটকে ভিডিও যাচ্ছে। বাট যখন আপনারা অ্যাকচুয়ালি নিজে কাজ করবেন তখন এটার পার্থক্যটা বুঝতে পারবেন। সো এই যে এখানে আমরা একটা ট্রানজেকশন দিলাম, এরপর আমরা যদি পরেরটাতে যাই, জাস্ট সাদা অংশটা সিলেক্ট করব, এরপরে একটা ট্রানজেকশন এখানে অ্যাপ্লাই করব। সো অবশ্যই ট্রানজেকশন গুলো চেক করে দেখতে হবে যে কোন ট্রানজেকশনটা আপনি অ্যাপ্লাই করবেন। সো প্রত্যেকটা ট্রানজেকশন আপনি ঘুরে ঘুরে দেখবেন কোনটা কেমন, কোন ধরনের ভিডিওতে কোন ট্রানজেকশনটা দিতে হবে, এগুলো আস্তে আস্তে আপনাকে বুঝতে হবে কোন ট্রানজেকশনটা দিলে ভালো লাগবে। সো এগুলো কিন্তু আগে, এই জন্য সবার আগে এক্সপ্লোর করতে হবে, সব কিছু চেক করে করে দেখতে হবে কোনটা কেমন, কিভাবে চলে, কিভাবে আসে, কিভাবে যায়, কোন ইফেক্টটা কেমন, কোন ফিল্টারটা কেমন, কোন ট্রানজেকশনটা কিরকম, প্রত্যেকটা ক্লিক করে করে আপনাকে চেক করে দেখতে হবে। তাহলে আপনি ভিডিও এডিট করার সময় আপনার খুঁজতে হবে না, আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটাতে এই ট্রানজেকশনটা দিলে ভালো লাগবে, বা এই জায়গাটা এই ইফেক্টটা দিলে ভালো লাগবে। সো যত ঘুরবেন, যত দেখবেন, তত আপনি বুঝতে পারবেন, তত আপনি জানতে পারবেন। তখন আপনার ভিডিও এডিট করার সময় খুঁজতে হবে না,
সহজেই বুঝে যাবেন। সো এখানে নিচে সমস্ত ধরনের ইফেক্ট আছে, পাশাপাশি আপনি একটু দেখেন এখানে একটা লিস্ট আছে, এই যে সাইডে একটা বার আছে, যেমন ওভারলে, ক্যামেরা, লাইট ইফেক্ট, ব্লার, তারপর হচ্ছে আপনার এই যে বেসিক থেকে শুরু করে স্লাইড, মাস্ক, স্প্লিট, বিভিন্ন টাইপ অফ ট্রানজেকশন এখানে আছে। তো যখন যে ধরনের ট্রানজেকশন লাগবে ঠিক সেই জায়গাটায় ক্লিক করবেন। ধরেন আমি এই জায়গাটায় লাইট ট্রানজেকশন দিতে চাচ্ছি, তো আমি লাইট ইফেক্টে চলে যাব। লাইট ইফেক্টে গেলে লাইটের যে ট্রানজেকশন গুলো সেগুলো শো করবে। এরপর আপনি যদি ক্যামেরা সেকশনে যান তাহলে ক্যামেরা রিলেটেড যে ট্রানজেকশন গুলো সেগুলো শো করবে। আবার আপনি যদি এই যে স্লাইডে যান তাহলে স্লাইড যে ট্রানজেকশন গুলো আছে উপরে নিচে ডানে বামে, এই স্লাইড শো ট্রানজেকশন গুলো এখানে আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করা আছে। তো আপনি চাইলে আলাদা আলাদা করে দেখেও করতে পারেন। এখানে নিচে গেলে আপনি আরো এই ধরনের ট্রানজেকশন গুলো পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি সোশ্যাল মিডিয়া ট্রানজেকশন গুলো পেয়ে যাবেন। স্প্লিটে গেলে স্প্লিট পেয়ে যাবেন, মার্কসে গেলে মার্কস গুলো পেয়ে যাবেন। এইগুলোকে বলছি আমরা মূলত ট্রানজেকশন, এবং এই ট্রানজেকশন গুলো ব্যবহার করতে হয় প্রত্যেকটা ভিডিওর স্প্লিট যেখানে করব আমরা, যেখানে একটা ক্লিপ আরেকটা ক্লিপের সাথে জোড়া লাগছে, ঠিক সেই জায়গাটায় আমরা ক্লিক করে ট্রানজেকশন দিতে পারবো। অন্য কোথাও আমরা ট্রানজেকশন দিতে পারবো না। সো আশা করি বুঝতে পেরেছেন ট্রানজেকশন কোথায় দিতে হবে। সো ট্রানজিশন দিব আমরা কোথায়? যখন দুইটা ক্লিপ এক জায়গায় জোড়া লাগবে, যেখানে আপনি কাটবেন সেখানেই আপনি ট্রানজেকশন দিবেন। সো আপনি চাইলে অনেকগুলো ক্লিপ অ্যাড করে ট্রানজেকশন দিয়ে একটা ভিডিও মেক করতে পারেন, অথবা একটা ভিডিও শুট করার পর ওই ভিডিওটাকে প্রয়োজন অনুযায়ী কেটে কেটে ট্রানজেকশন দিয়ে ভিডিওটাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা যায়। ওকে, সো এই হলো ট্রানজেকশন অর্থাৎ বা ট্রানজিশন। এরপর আসেন ইফেক্ট। ইফেক্ট কোনগুলো বা কোথায় ইফেক্ট দিব আমরা? সো ইফেক্টে যদি আমরা আসি, আবারও একদম ভিডিও সিলেক্ট করতে হবে। আপনি যদি ভিডিও সিলেক্ট না করেন তাহলে সারাদিন আপনি ইফেক্ট খুঁজলেও ইফেক্ট পাবেন না। সো ইফেক্ট পেতে হলে আপনাকে প্রথম ভিডিওটা সিলেক্ট করতে হবে যে আপনি কোনটাতে আসলে ইফেক্ট দিবেন। সো এর জন্য ভিডিও আপনাকে ক্লিপ সিলেক্ট করতে হবে, যেই ক্লিপটা আপনি সিলেক্ট করবেন সেইটাতেই শুধু ইফেক্ট অ্যাপ্লাই হবে। এখন এখানে দেখেন অনেকগুলো ক্লিপ, আমি কিন্তু কেটে কেটে অনেকগুলো ক্লিপ তৈরি করেছি। এখন আমি যদি এই একটা ক্লিপ সিলেক্ট করে ইফেক্ট দেই তাহলে শুধু এই স্লাইডটা মানে এই ক্লিপটাতেই ইফেক্ট অ্যাপ্লাই হবে, অন্য ক্লিপগুলোতে কিন্তু অ্যাপ্লাই হবে না। এর জন্য আমাকে প্রত্যেকটা ক্লিপ ধরে ধরে আমাকে ইফেক্ট দিতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন, প্রথমেই ইফেক্ট ব্যবহার করার পরে আপনি কাটতে পারেন। একটা ভিডিওতে ইফেক্ট দিয়ে দিলেন, কালার গ্রেডিং করে ফেললেন, সমস্ত কাজ করার পরে আপনি চাইলে সেটাকে কেটে কেটে ট্রানজেকশন দিতে পারেন। সো ইফেক্টের জন্য আমরা প্রথমে কি করব তাহলে, এই যে লেয়ার সিলেক্ট করব বা ক্লিপটা সিলেক্ট করব, এরপর নিচে খেয়াল করেন ইফেক্ট অপশন চলে আসবে। আমি যদি সিলেক্ট না করি তাহলে দেখেন এখানে ইফেক্ট কিন্তু নাই, আমি এখনো সিলেক্ট করি নাই, ইফেক্ট নাই। যখনই সিলেক্ট করলাম তখনই ইফেক্ট অপশন চলে এসেছে। তো আপনি ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে গেলে আপনি দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে ভিডিও ইফেক্ট আর একটা হচ্ছে বডি ইফেক্ট। ভিডিও ইফেক্ট মানে হচ্ছে পুরো ভিডিওতেই ইফেক্টটা পড়ে যাবে, মানে পুরো ভিডিওতেই ইফেক্টটা থাকবে। আর যদি বডি ইফেক্টে যাই তাহলে শুধু ইফেক্টটা আমার বডিতে অর্থাৎ সাবজেক্টের উপর শুধু অ্যাপ্লাই হবে, অন্য কোথাও অ্যাপ্লাই হবে না। সো ধরেন আমি এই ইফেক্টটা দিচ্ছি। লাইটিং আইস, আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে চোখ দিয়ে আগুন বের হচ্ছে, চোখ জ্বলছে। সো এটা হচ্ছে একটা জাস্ট ইফেক্ট।
সো এটা যেহেতু বডি ইফেক্ট, শুধু আমার বডির উপর অ্যাপ্লাই হবে এই লাইটটা অন্য কোথাও আর অ্যাপ্লাই হবে না। এই যে আপনি নিচে গেলেই প্রত্যেকটা ইফেক্ট দেখতে পাবেন যেগুলো জাস্ট বডিতে অ্যাপ্লাই হবে, শুধু আপনার বডিটা মুভ করবে। এটা হচ্ছে বডি ইফেক্ট। তো বডি ইফেক্টে আসার পরে আপনি এখানেও সেম, এই যেখানে উপরের দিকে একটা মেনু বার পেয়ে যাবেন, মানে এখানে একটা স্লাইড বার পাবেন, যেই বারে প্রত্যেকটা অপশন দেওয়া আছে, যেমন ক্লোন, গ্লোয়িং লাইন্স, স্ট্রোক। আপনি কোনটা চান? স্ট্রোক চাচ্ছেন, আপনি কি রোল চাচ্ছেন, মার্ক চাচ্ছেন, মুড চাচ্ছেন, ফানি ফেস চাচ্ছেন, হোয়াট এভার যেটা চান সেইটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন ফেস ফানি হয়ে যাবে। আমরা নর্মালি অনেক ফানি ভিডিওতে দেখি যে অনেকেই নিজে নিজেই ভিডিও মেক করে নিজের ফেসটা চেঞ্জ করে। অনেক চ্যানেল আছে যারা একাই ভিডিও শুট করে, একাই বিভিন্ন ক্যারেক্টার প্লে করে। সো তখন নিজের ফেসগুলোকে বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন ফানি মুডে নিয়ে আসে। সো এগুলো বেসিক্যালি ইফেক্ট ইউজ করে তারা ভিডিওগুলো তৈরি করে। সো এখানে যেমন আপনি ফানি ফেস, আপনার হচ্ছে সেলফি মুড, আপনার হচ্ছে মাস্ক ইউজ করতে পারেন, বিভিন্ন মুড আছে এখানে। তো মুডের রিয়াকশন গুলো হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওতে, আপনার ফেসটা তখন ওই মুডের হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যে অনেক আহ অনেক একজন কান্না করতেছে, তো এটা কিন্তু একটা ইফেক্ট জাস্ট, সে কিন্তু সত্যি কান্না করছে না, তার ফেসে কান্নার ইফেক্টটা ব্যবহার করা হয়েছে, দ্যাটস ওয়াই সে কান্না করছে। সো এরকম গ্লোয়িং লাইন, অনেক রকম ইফেক্ট আপনার আছে। তো চাইলে আপনি আপনার ভিডিওতে এই ধরনের ইফেক্ট দিতে পারেন। আরেকটা হচ্ছে ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্ট দ্যাটস মিন হচ্ছে পুরা ভিডিওতেই ইফেক্টটা পড়বে, সেটা আপনার বডিতেও পড়বে, আবার ব্যাকগ্রাউন্ডের মধ্যেও ইফেক্টটা অ্যাপ্লাই হবে। সো পুরো ভিডিওটাই নড়বে। যেমন আমি এই যে জুম লেন্স ভিডিও ইফেক্টটা যদি অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে, ভিডিওটা আস্তে 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 জুম হওয়া শুরু করবে, এরপর আবার জুম আউট হয়ে যাবে। তো এই যে ভিডিওটা কিন্তু এখন জুম হচ্ছে। সো এখানে প্রত্যেকটা ইফেক্ট আপনি ক্লিক করে করে অ্যাপ্লাই করে করে দেখবেন। প্রথম কাজ হচ্ছে আপনার প্রতিটা জিনিস ক্লিক করে করে ভিডিওতে অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোনটাতে দিলে কি পরিবর্তন ঘটে, কোনটা দিলে কি কাজ হয়। সো এই ইফেক্টটার কাজ কি, এই ইফেক্টটা দিলে কি হয়, এটা ট্রানজেকশন দিলে কি হয়, এই জিনিসগুলো প্রথমে আপনি এক্সপ্লোর করেন। এখন যত বেশি এইটার এই প্রতিটা জিনিস আপনি ক্লিক করে করে চেক করে দেখবেন নিজে, তখন পরবর্তীতে যখন আপনি ফাইনালি ভিডিও মেক করবেন, তখন আপনাকে আর খুঁজতে হবে না, তখন আপনি নিজেই সহজেই বুঝে যাবেন। প্রত্যেকটা ইফেক্ট, প্রত্যেকটা ট্রানজেকশন আপনার মুখস্থ থাকবে যে কোনটা দিলে কি হবে, কোন ইফেক্টটা কেমন, কোন ফিল্টারটা দিলে দেখতে কেমন লাগবে। So এই জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে সব বুঝে যেতে হবে। So এই জন্য দেখবেন প্রত্যেকটা ইফেক্টের কিন্তু নিচে নাম দেয়া আছে। তো কাজ করতে করতে আপনাকে কিন্তু ইফেক্টের নামও মুখস্থ করতে হবে, যে কোন ইফেক্টটার কি নাম, কখন কোন ভিডিওতে কোন ইফেক্ট আমি অ্যাপ্লাই করব। So এগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে অবজার্ভ করতে হবে। তো এখানে এই জন্য ইফেক্টে আসবেন, আসার পর কোনগুলো বডি ইফেক্ট, কোনগুলো ভিডিও ইফেক্ট ভালো করে চেক করে দেখবেন। এরপর আপনি একটা ভিডিও ক্লিপ শুট করার পর ওই ভিডিও ক্লিপটাতে এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করে করে আপনি এগুলোর আউটপুটটা চেক করবেন যে এটা দিলে দেখতে কেমন লাগে। সো এটা ছিল ইফেক্ট। আশা করি ইফেক্টের ব্যবহার বুঝতে পেরেছেন। ইফেক্ট আপনার যে কোনো কথার সাথে ম্যাচ করে আপনি দিতে পারেন, তবে চেষ্টা করবেন যখন আপনি ইফেক্ট ইউজ করবেন বা আপনি যখন ট্রানজেকশন ইউজ করবেন, তখন সেই ট্রানজেকশনের সাথে মিল রেখে একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করা ট্রাই করবেন। ইফেক্টের কিন্তু একটা সাউন্ড আছে, প্রতিটা জিনিসেরই কিন্তু একটা সাউন্ড থাকে। সো যখন আপনি এই ইফেক্ট গুলো ব্যবহার করার সময় বা এই ট্রানজেকশন গুলো ব্যবহার করার সময় সাথে একটু সাউন্ড অ্যাপ্লাই করে দিবেন, তখন সেটা শুনতে বা দেখতে আরো ভালো লাগবে। সো ধরেন এই যে আমরা এখানে একটা ট্রানজিশন ইউজ করেছি,
সো এই ঠিক ট্রানজেকশন জায়গাটায় আপনি একটা সাউন্ড ইফেক্ট দিতে পারেন। সো সাউন্ড ইফেক্টটা কিভাবে অ্যাড করবেন? সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, অডিওতে যেতে হবে, অডিও, এবং ইন্ডিকেটরটা একদম ইফেক্ট বরাবর আপনাকে সোজা রাখতে হবে। আপনি যদি অ্যাডজাস্ট করে সাউন্ডটা দিতে না পারেন তাহলে কিন্তু পুরাই ব্যর্থ, শুনতে খুবই বাজে লাগবে। ইফেক্টটা ঠিক যখন অ্যাপ্লাই হবে, ঠিক ইফেক্টের সঙ্গে সঙ্গেই আপনাকে সাউন্ডটা অ্যাড করতে হবে, অথবা যখনই ট্রানজেকশন হবে সাথে সাথেই ট্রানজেকশনের সাথেই আপনাকে সাউন্ডটা দিতে হবে। সো একদম ইন্ডিকেটর সাদা যেই লাইনটা, এইটা সোজা বরাবর রেখে আপনি অডিওতে যাবেন। এরপর আপনি সাউন্ড ইফেক্টস, এই যে কপিরাইটের পাশে সাউন্ড ইফেক্টস, এই সাউন্ড ইফেক্টসে যাবেন। এরপর এখানে দেখেন বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আছে, যেমন এই যে ট্রানজিশন, ট্রানজিশনে গেলেই আপনি ট্রানজিশনের সাউন্ড ইফেক্ট গুলো পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন যেমন আছে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের ট্রানজিশনের জন্য বিভিন্ন রকম সাউন্ডও আছে। এই সাউন্ড গুলো আপনি একটা একটা করে ক্লিক করে করে সাউন্ড গুলো শুনবেন, যে এখানে কত সাউন্ড দেওয়া আছে, কিসের কিসের সাউন্ড দেওয়া আছে, এগুলো আপনি এক্সপ্লোর করবেন। তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে কখন কোথায় কোন সাউন্ডটা আপনার দিতে হবে। এখন আপনি যদি না জানেন, না দেখেন, না শুনেন, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ব্যবহার করবেন? আপনি তো নিজে জানেনই নি মানে আপনি তো জানেনই না যে এখানে এটার সাউন্ড আছে। So, আমরা বিভিন্ন ধরনের যে ফানি ভিডিওগুলো দেখি, দেখবেন যে অনেকে হাসির সাউন্ড ব্যবহার করা হয়, অনেকে হাততালির সাউন্ড ব্যবহার করা হয়, থাপ্পড়ের সময় থাপ্পড়ের সাউন্ড দেওয়া হয়, একটা হাত থেকে গ্লাস পড়ে গেলে সেই গ্লাসের সাউন্ড দেওয়া হয়, দরজা ভেঙে গেলে বা দরজা খুলে ঢুকলে সেই দরজার একটা সাউন্ড হয়। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সাউন্ড আছে। তো এই সাউন্ড গুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এবং এই সাউন্ড গুলো ব্যবহার করলে আপনার ভিডিওটা তখন আরো বেশি রিয়েলিস্টিক হবে, মানুষ মজা পাবে। এখন হাসির একটা কমেডি ভিডিও, এখানে সেখানে যদি আপনি সাউন্ড ইফেক্ট ব্যবহার না করেন, আপনি যদি সাউন্ড না দেন, মানুষ তো মজা পাবে না। আপনাকে ফানি সাউন্ড দিতে হবে, ফানি সাউন্ড দিলে তখন মানুষ ওই সাউন্ডের কারণেই মজাটা পাবে। সো ট্রানজেকশন ঠিক রেখে আপনি জাস্ট এই যে প্লাসের উপর ক্লিক করলেই এই ট্রানজেকশন সাথে সাউন্ড ইফেক্টটা অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। জাস্ট প্লাসে ক্লিক করে দিবেন, এরপর প্লে করলে আপনি এই যে ট্রানজেকশনটা দেখতে পারবেন। সো একইভাবে প্রত্যেকটা ট্রানজেকশনে আপনি ইন্ডিকেটরটাকে ধরে এটার সাথে বসিয়ে দিবেন, এন্ড দেন আপনি সাউন্ড অডিওতে চলে যাবেন। দেন অডিও থেকে সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্ট থেকে আপনার এই ট্রানজেকশনটার যেই সাউন্ড, এরকম একটা মিল রেখে আপনি সাউন্ড দিবেন। এখানে আমি এটা দিচ্ছি, এই যে এটা একটা সাউন্ড ইফেক্ট তৈরি হয়ে গেল। জাস্ট প্লাসের উপর ক্লিক করে দিব আমরা। তাহলে ট্রানজিশনের সাথে সাথে সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে, ইফেক্টের সঙ্গে সঙ্গে সেই ইফেক্টের সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে। এতে করে ভিডিওটা আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। ক্লিয়ার? এবার আসেন ফিল্টার। ফিল্টার জিনিসটা কি? আমরা অ্যাসপেক্ট রেশিও দেখলাম, ক্যানভাস কিভাবে তৈরি করতে হয় বা একটা ওভারলে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। আমরা কিভাবে ট্রানজিশন ইউজ করতে হয়, কোথায় ট্রানজিশন দিতে হয়, কখন দিতে হয়, সেটা আমরা জানলাম। কিভাবে ইফেক্ট ইউজ করতে হয়, ইফেক্ট কখন কোন ধরনের ইফেক্ট দিব, বডি ইফেক্ট এবং ভিডিও ইফেক্ট কিভাবে অ্যাপ্লাই করব, সেইটা দেখলাম। এবার আমরা দেখব ফিল্টার। ফিল্টার কোথায় পাওয়া যায়? সো ফিল্টার, এটার জন্য আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে বা লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে নিচে ফিল্টার অপশন দেয়া রয়েছে। এই যে একটু স্ক্রল করে নিচে সাইডে আসবেন, এরপরে দেখেন ভিডিও কোয়ালিটির ঠিক পাশে একটা কথা লেখা আছে ফিল্টার। এটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ এখন এই যুগে ফিল্টার ছাড়া কেউই ভিডিও তৈরি করতে পারে না। সো কোনটা যে অরিজিনাল আর কোনটা যে মানে ফেক বোঝা মুশকিল, বিশেষ করে যারা টিকটক করে।
So তারা তো ফিল্টার ছাড়া ভিডিও ক্যামেরার সামনে কেউ আসতে পারে না। সো নর্মালি এখন সবাই ফিল্টার ইউজ করে। সো এই জন্য ফিল্টারে চলে আসবেন আপনি। ফিল্টার আপনিও চাইলে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বিভিন্ন টাইপের ফিল্টার দেয়া রয়েছে। সো ফিল্টারের কি কাজ এটা আই হোপ সবাই আমরা জানি। সো ফিল্টারটা মূলত হচ্ছে একটা কালারের অংশ, অ্যাডজাস্টমেন্টের একটা অংশ, যেখানে আমরা কালার গ্রেডিং বা কালার কারেকশনের কথা আমরা শুনেছি। সো ফিল্টারটা হচ্ছে রেডিমেড। একটা হচ্ছে কালার কারেকশন বা কালার গ্রেডিং, যেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, ধরে ধরে করতে হবে। কালার বাড়াতে হবে, কমাতে হবে, স্যাচুরেশন কমাতে হবে, ব্রাইটনেস বাড়াতে হবে, এগুলো হচ্ছে ধরে ধরে করতে হয়। তো ম্যানুয়ালি ধরে ধরে যেটা করে এটা হচ্ছে কালার কারেকশন বা কালার গ্রেডিং। আর এটারই অ্যাডভান্স হচ্ছে ফিল্টার, যেখানে অটোমেটিক্যালি ডিফল্ট অনেক ধরনের কালার গ্রেডিং করা আছে, অনেক ধরনের কালার কারেকশন করা আছে। আপনি জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই কালার গ্রেডিংটা বা সেই কালার কারেকশনটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। ধরেন আমি যদি একটু আহ, এদিকে মুভিস ক্লিক করি, তাহলে মুভির মধ্যে যে সিনারি মানে কালার গ্রেডিংটা থাকে, সিনেমার যে কালার গ্রেডিংটা থাকে, এখানে ঠিক সেরকম কিছু কালার গ্রেডিং দেওয়া আছে। এখানে কিছু সিনারি, এরপর আপনি স্ক্রল করলে এখানে পোর্ট্রেট, তারপর হচ্ছে নাইট সিনের, তারপর হচ্ছে একটু ফুডি বা স্টাইলিশ, বিভিন্ন ধরনের এখানে ফিল্টার দেয়া আছে। সো আপনি সেখান থেকে ওই যে বললাম ভালো করে চেক করে দেখতে হবে কোন ফিল্টারটা ভালো, কোন ফিল্টারটা দিলে খুব ভালো লাইটিং আসে, দেখতে ভালো লাগে। এগুলো অ্যাপ্লাই করে করে আপনাকে দেখতে হবে, কারণ প্রত্যেকটা ভিডিওর অনুযায়ী এগুলো ইউজ হয়। এখন আমি একটা বলে দিলাম যে এই ফিল্টারটা সবাই ব্যবহার করবেন, আর সবার ফেসের সাথে কি এই ফিল্টারটা অ্যাডজাস্ট হবে? সবার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি এক? সবার সাথে সেম ফিল্টার কখনোই অ্যাডজাস্ট হয় না। সো ভিডিওর ধরন অনুযায়ী, ভিডিওর সাবজেক্ট অনুযায়ী ফিল্টার অ্যাপ্লাই করে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওতে আসলে কোন ফিল্টারটা দিলে ভালো লাগবে। সো আপনি এজন্য ফিল্টার প্রত্যেকটা অ্যাপ্লাই করে করে দেখবেন যে অ্যাকচুয়ালি কোন ফিল্টারটা দিলে আপনার ভালো লাগে। তো এই যে আমি একটা ফিল্টার অ্যাপ্লাই করলাম, এখন আপনারা দেখেন যে আমার ফেসের মধ্যে একটু ব্রাইটনেস চলে এসেছে। এই দেখেন আমি এটা কমিয়ে দিলাম, জিরো করে দিলাম, এখন আমার ফেসের ব্রাইটনেসটা দেখেন। এরপর আমি যখন এটাকে বাড়িয়ে দিচ্ছি এই ফিল্টারটা, তখন কিন্তু একটু ব্রাইটনেস হয়েছে। যদিও বুঝতে পারবেন না আমার যে স্কিন কালার সেটার সাথে আসলে আপনার কালার গ্রেডিং বহুত করতে হবে, করতে করতে জাহান বের হয়ে যাবে আপনাদের, তবু কালার অরিজিনাল বের হবে না। সো বিষয়টা হচ্ছে ফিল্টারের কাজই হচ্ছে এই লাইটিং এর অ্যাডজাস্টমেন্ট গুলা, যে আপনার ব্রাইটনেস বাড়ানো কমানো এগুলো অটো এখানে সবকিছু দেয়া আছে। আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলেই সেই কালার গ্রেডিংটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করি দুইটা ফিল্টারের পার্থক্য আপনারা বুঝতে পারতেছেন। আমি যখন একটা ফিল্টার চেঞ্জ করে দিচ্ছি সেটার যেই পার্থক্য, আর এইটা দেওয়ার সাথে সাথে সেই পার্থক্যটার মধ্যে পরিবর্তন চলে আসতেছে। ওকে, এখন কথা হচ্ছে ফিল্টারটা আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই ফিল্টারের লেয়ার থাকবে ঠিক একদম ছোট্ট করে এতটুকু। আর আপনি যদি এতটুকুই শুধু রাখেন, তাহলে যে ভিডিও যখন প্লে করব এই যে আবার অন্ধকার হয়ে যাবে। তো আপনাকে যেটা করতে হবে, এই যে ফিল্টারের লেয়ারটা সিলেক্ট করবেন, করার পরে যতদূর পর্যন্ত আপনার ভিডিও আছে ওই ভিডিও অনুযায়ী আপনার এই লেয়ারটা ধরে টেনে নিয়ে যেতে হবে। অতটুকু মানে পুরো ভিডিওতেই আপনাকে ফিল্টারটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমার মনে হয় আমার স্ক্রিন কি লক হয়ে গেছে।
ওকে, আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার দেখাচ্ছি। আমি এখন ক্যাপকাট থেকে বের হয়ে যাব। তো এখানে মজার বিষয় হচ্ছে ক্যাপকাট থেকে বের হয়ে গেলেও প্রজেক্টটা এই প্রজেক্টটা এখানে রেডি মানে অটোমেটিক্যালি সেভ থাকবে। আপনি যেখান থেকে কাজ শেষ করেছেন আবার চাইলে আপনি সেখান থেকে কাজ শুরু করতে পারবেন। এমন না যে কেটে গেলে পুরো কাজ চলে যাবে। না, যতটুকু কাজ করে রেখেছেন অতটুকুই থাকবে। আপনি আবার সেখান থেকে শুরু করতে পারবেন। এই যে আমরা আবার লেয়ারটা ওপেন করেছি। ওকে, আমি কিছুটা লেয়ার ডিলিট করে দিই, ভিডিওটাকে একটু ছোট করে নিই, তাহলে লোডিং নিতে কম হবে, আপনাদের দেখানোর সুবিধা হবে। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে ফিল্টার, এখান থেকে আমরা ফিল্টারে যাই। ফিল্টার থেকে আমরা একটা ফিল্টার অ্যাপ্লাই করব। So, আমি প্রো এই ফিল্টারটা অ্যাপ্লাই করছি। সরি। ওকে, এবার যদি আমরা একটু ভিডিওটা দেখি। ওকে, সো এখানে মজার বিষয় হচ্ছে ফোনের মধ্যে ফিল্টার অটোমেটিক্যালি পুরো ক্লিপটার মধ্যেই বসে গেছে, অর্থাৎ অ্যাডজাস্ট হয়েছে, এটা খুবই পজিটিভ। বাট পিসিতে যেটা হয় যে আপনাকে পুরো লেয়ারটা টেনে ধরে পুরো ভিডিওতে নিয়ে যেতে হয়। বাট এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ফোনের যেই ক্লিপটার মধ্যে আমি ফিল্টার দিচ্ছি অটোমেটিক্যালি পুরো ক্লিপটার মধ্যেই ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো আমরা যদি এটা তো ফিল্টারটা দেই। ওকে, এরপর পুরো ভিডিওতেই দেখেন ফিল্টারটা আমার থাকছে, বাট পরে ক্লিপটাতে থাকছে না। সো এটা একটা সুবিধা যে আপনার এখানে লেয়ারটাকে টেনে নিতে হচ্ছে না। বাট পিসিতে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে পুরো ফিল্টারের লেয়ারটা টেনে ভিডিও পুরো শেষ পর্যন্ত দিতে হয়। বাট এখানে সেটা দিতে হচ্ছে না। সো এটা খুবই পজিটিভ। ওকে, গুড। সো এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা ক্লিপে ধরে ধরে আপনি আলাদাভাবে ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি এই জন্য বলছি যে যদি একটা ভিডিও হয়, যদি স্প্লিট করতে হয়, তাহলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কাজ শেষ করে ফেলবেন। কালার গ্রেডিং, ফিল্টার, ইফেক্ট সবকিছু ইউজ করার পরে আপনি ট্রানজেকশন গুলো দিবেন, তাহলে সুবিধা হবে। আর নয়তো প্রত্যেকটা মানে আগেই স্প্লিট করলে প্রত্যেকটা ক্লিপ ধরে ধরে আপনাকে আলাদাভাবে কালার গ্রেডিং করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে আলাদা ফিল্টার আলাদা হচ্ছে আপনাকে একটা একটা করে বসাতে হবে। সো এই জন্য পুরা ভিডিওটাতে আগে কালার গ্রেডিং করে ফেলবেন, আগে ফিল্টার, আপনার হচ্ছে ইফেক্ট, এগুলো ইউজ করার পরে তারপরে আপনি ভিডিওটা কেটে আপনি ট্রানজেকশন ইউজ করবেন। তো এটা আমরা ফাইনাল যখন কোনো একটা প্রজেক্ট তৈরি করব তখন আমি এই প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনি একটা প্রজেক্ট শুরু করবেন এবং শেষ করবেন। ওকে, সো এটা গেল আমাদের ফিল্টার। এবার আসেন আমরা কার্ভ এবং স্পিডটা একটু দেখে নেই। স্পিড, টাইমিং এর যে বিষয়টা বা স্পিডের যে বিষয়টা সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। সো স্পিড, এখানে ঠিক আপনি লেয়ার সিলেক্ট করলেই নিচে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন রয়েছে। সো এই স্পিডে যখন আপনি ক্লিক করবেন এখানে দুইটা কন্ট্রোলার পাবেন। একটা হচ্ছে নর্মাল, যেটাকে ম্যানুয়ালি আমরা বলি, আর একটা হচ্ছে কার্ভ। একটা হচ্ছে নর্মাল ম্যানুয়াল, আর একটা হচ্ছে কার্ভ। সো আপনি যেটা করবেন নর্মালটাও ইউজ করতে পারেন, আবার কার্ভটাও ইউজ করতে পারেন। সো লেয়ার সিলেক্ট করে স্পিডে চলে যাব। এরপর নর্মালে যদি আমি যাই, নর্মালে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে একটা ডিউরেশন টাইম ফ্রেম আছে। সো আপনাকে এই টাইম ফ্রেমটা ধরে কাজ করতে হবে যে আপনি আপনার ভিডিওর গতি, স্পিড মানে কি গতি, ভিডিওর গতিটা আপনি কতটুকু বাড়াতে চান। আপনি যদি ভিডিওর স্পিড বাড়াতে চান মানে ফাস্ট মোশন করতে চান, তাহলে
এই যে গোল চিহ্নটাকে বাড়িয়ে দিতে হবে সামনের দিকে। এই যে আমি 2x দিতে পারি, 3x, 5x দিতে পারি। তো এটা দিলে ভিডিওর গতিটা বেড়ে যাবে, যে ভিডিওর মধ্যে অনেক স্পিড তৈরি হবে। আবার এইটাকে যদি আপনি 1x এর নিচে নিয়ে আসেন, মানে বাম সাইডে দিয়ে দেন, সেক্ষেত্রে এটা স্লো মোশন হয়ে যাবে, ভিডিওটা তখন স্লো হয়ে যাবে। তাহলে স্লো মোশন করতে গেলে আমাদের টাইম কমিয়ে দিতে হবে, 1x এর নিচে অর্থাৎ বাম সাইডে নিয়ে যাব। আর যদি স্পিড বাড়াতে চাই তাহলে 1x এর উপরে বা সামনে বা ডানে নিয়ে যাব। সো যত সামনে নিয়ে যাব ততই স্পিড বেড়ে যাবে, যত সামনে নিয়ে যাব ততই স্পিড বেড়ে যাবে। সো এইভাবে নর্মালি আমরা এই স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে ভিডিওকে স্লো মোশন করতে পারবো, আবার ফাস্ট মোশন করতে পারবো। স্লো মোশন করতে গেলে 1x এর নিচে আসবে, স্লো মোশন করলে 1x এর নিচে আসবে, আর ফাস্ট মোশন করলে 1x এর উপরে যাবে। So, এটা হচ্ছে মেইন পার্থক্য। স্লো মোশন 1x এর নিচে, ফাস্ট মোশন 1x এর উপরে। এরপর যত উপরে নিয়ে যাবেন তত স্পিড বেড়ে যাবে। এটা গেল আমাদের নর্মাল স্পিড কন্ট্রোলার। নর্মালি আমরা এইভাবে কন্ট্রোল করে থাকি। এরপর আপনি যদি কার্ভে আসেন, কার্ভে আসলে এখানে যেটা হবে, এখানে ডিফল্ট কিছু কার্ভ দেয়া রয়েছে। ভিডিওটা স্পিডটা কখনো বাড়বে কখনো কমবে, অটোমেটিক্যালি কিছু কার্ভ এখানে দেয়া আছে। আপনি যদি কোনো একটা কার্ভ সিলেক্ট করেন তাহলে আপনার ক্লিপটা ঠিক ওই অনুযায়ী তৈরি হবে। আপনি দেখবেন যে অনেক ভিডিও খুবই স্পিডে যাচ্ছে, স্পিডে যেতে যেতে আবার স্লো হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার স্পিডটা বেড়ে যাচ্ছে। তো এগুলো মূলত এই যে কার্ভের মাধ্যমে করতে হয়। আপনার যদি মনে হয় যে ভিডিওর মাঝখানটা একটু স্লো করে দিতে হবে, এরপর ভিডিওর শেষটা আবার ফাস্ট হবে, অথবা ভিডিওর শুরুটা একটু স্লো হবে, সো এই যে পরিবর্তনগুলো, এইগুলো করতে চাইলে আপনাকে কার্ভ ইউজ করতে হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমার পুরো ভিডিওটাই স্লো যাবে অথবা পুরো ভিডিওটা আমার ফাস্ট যাবে, তখন কিন্তু ওই যে নর্মাল ইউজ করে আপনাকে তৈরি করতে হবে। আর যদি আপনি কার্ভ ইউজ করে করতে চান তাহলে এই যে আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবেই আপনি স্লো ফাস্ট করতে পারবেন। তো এখানে অনেকগুলো কার্ভ দেয়া আছে, পাশাপাশি কাস্টম একটা অপশন দেয়া আছে প্রথমেই দেখেন। একদম কাস্টম অপশনে ক্লিক করলে আপনি এডিট অপশন পেয়ে যাবেন। এখানে আপনি কাস্টম এডিট করতে পারবেন, যে আপনার ভিডিওর ক্লিপটা ডিউরেশন কতটুকু এবং কোথায় কিভাবে যাবে। যেমন আমাদের এই ভিডিওটার ডিউরেশন 8 সেকেন্ড। সো এটাকে যদি আমি মনে করি যে আমার প্রথম দিকে ভিডিওটা আস্তে আস্তে স্পিডটা বাড়বে, তো স্পিড বাড়া মানে হচ্ছে উপরে দিতে হবে, কার্ভটা উপরে যাবে। স্পিড বাড়া মানে কার্ভটা উপরে যাবে। আর কার্ভটাকে আমি যদি ধরে নিচে নিয়ে আসি তাহলে স্পিড কমে যাবে, মানে স্লো হয়ে যাবে। আপনারা লেখাগুলো খেয়াল করেন, নিচে দেয়া আছে স্মুথ স্লো মোশন। আবার আমি যদি উপরে দেই তাহলে উপরে কিন্তু আবার ফাস্ট মোশন হয়ে যাবে। সো এইভাবে আপনি আপনার মতো করে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি চান যে ভিডিওটা এইভাবে ফাস্ট হয়ে আসে তারপর স্লো হবে, আপনি যেভাবে চান ঠিক সেভাবেই আপনি এটাকে করতে পারবেন। আপনার মতো করে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। সো এইটা হচ্ছে আপনার মূলত কার্ভ। এখান থেকেই আমরা ফাস্ট মোশন বা স্লো মোশন ভিডিও তৈরি করি। সো এতটুকু জাস্ট মনে রাখবেন যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, মানে স্বাভাবিক। এই লাইনটা হচ্ছে স্বাভাবিক, আপনি এই লাইনটা সোজা রাখলে ভিডিওটা স্বাভাবিক গতিতে যাবে। বাট যখনই আপনি কোনো একটা প্রান্ত উপরে তুলে দিবেন তখন সেইটা অনেক ফাস্ট হয়ে যাবে। আবার যখন আপনি কোনো প্রান্ত নিচে নামিয়ে দিবেন তখন সেটা স্লো মোশন হয়ে যাবে। সো নিচে নামলে স্লো মোশন, উপরে দিলে ফাস্ট মোশন। এতটুকুই মনে রাখলেই হবে, তাহলে আপনি ইজিলি স্লো মোশন ফাস্ট মোশন করতে পারবেন। ক্লিয়ার? এইভাবে আমরা একটা ভিডিওর স্পিড কন্ট্রোল করতে পারবো।
সো মোটামুটি আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, অ্যাসপেক্ট রেশিও থেকে শুরু করে ট্রানজিশন, ইফেক্ট, ফিল্টার, আপনাদের হচ্ছে আহ, এই যে কার্ভ বা নর্মাল স্পিড, এই বেসিক অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা সবাই ভালো করে প্র্যাকটিস করবেন। প্রতিটা জিনিস অ্যাপ্লাই করে করে চেক করে করে দেখবেন কোনটা দিলে কি পরিবর্তন ঘটে, কোনটার কি নাম, এবং কোনটা দিলে আসলে রেজাল্ট কি আসে, এবং কোথায় ট্রানজেকশন ইউজ করতে হবে, কোথায় ফিল্টার দিতে হবে, কোথায় ইফেক্ট দিতে হবে। এই জিনিসগুলো আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই বুঝবেন না। এবং একটা ভিডিও আপনি নিবেন, সেটাকে স্প্লিট করবেন, এবং স্প্লিট করে করে সেখানে আপনি ট্রানজিশন অ্যাপ্লাই করবেন, সেখানে আপনি সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করবেন। সো এরকম একটা ভিডিও আপনি চাইলে মেক করে আমাদের ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক জমা দিতে পারেন, যে এই ভিডিওটার মধ্যে আমি দেখতে চাই যে আপনি ট্রানজিশন দিয়েছেন, আপনি ইফেক্ট ইউজ করেছেন, আপনি ফিল্টার দিয়েছেন, আপনি সাউন্ড ইফেক্ট ইউজ করেছেন, আপনি ফাস্ট মোশন করেছেন, আপনি স্লো মোশন করেছেন, বিফোর আফটার ভিডিও মেক করে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, যে এটা বিফোর মানে নর্মাল ভিডিও, এইটা আফটার মানে এইটা হচ্ছে আপনার এডিট করার পরের ভিডিও। এটাকে আপনি ফিল্টার দিয়েছেন, ট্রানজেকশন দিয়েছেন, ইফেক্ট দিয়েছেন, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে না আপনি কিছু কাজ জানেন, কিছু পারেন। এটা আপনি বিফোর আফটার দেখাতে না পারলে তো হবে না। সো একটা ভিডিওতে লিখবেন বিফোর আর একটা ভিডিওতে লিখবেন আফটার, লিখে আপনি দুইটা ভিডিও মেক করে পোস্ট করবেন। তাহলে মানুষ বুঝতে পারবে যে কোন ভিডিও থেকে কোন ভিডিওটা তৈরি হয়েছে এবং সেখানে আসলে কি কি পরিবর্তন ঘটেছে, বোঝা যাবে। সো আজকের ক্লাস এতটুকুই। আপনারা এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করেন এবং আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আগাবো, বাট আমরা প্রতিটা জিনিস খুব ভালো করে জেনে বুঝে শিখে যাব। সো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে পুরো ক্লাসে থাকার জন্য। আপনারা যদি হোমওয়ার্ক গুলো জমা দেন তাহলে আমি আরো বেশি খুশি হব। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।